আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি কৃষি শিক্ষা প্রথম পত্র টপ 100 এমসিকিউ ক্লাসে স্বাগত জানাচ্ছি। চলো শুরু করি। প্রথম এমসিকিউটা হচ্ছে উদ্যান ফসল কোনটি? উদ্যান ফসল হচ্ছে সেই সকল ফসল যে ফসলগুলো অধিক পরিচর্যার প্রয়োজন হয়, অল্প জায়গাতেই চাষ করা যায়। তো এই গানের মধ্যে আছে কাঁঠাল, টমেটো, জারবেরা, এ ধরনের কিছু গুরুত্বপূর্ণ ফসল যেগুলোর অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন হয়। তো উত্তর হচ্ছে জারবেরা। নিচের কোনটি দানা জাতীয় ফসল? দানা জাতীয় ফসল হচ্ছে যে সেই সকল ফসল যেগুলা আমরা দানা হিসেবে গ্রহণ করি, যেমন ধান, শস্য দানা হিসেবে ধান আছে, ভুট্টা, কাউন, গম, এগুলো হচ্ছে দানা জাতীয় ফসল। তো আমাদের উদাহরণ দেওয়া আছে সূর্যমুখী, কাউন, শনপাট, মেস্তা। শনপাট এটা হচ্ছে ফাঁট জাতীয় একটা উদ্ভিদ, মেস্তা সূর্যমুখী তেল জাতীয়, তৈলবীজ জাতীয়, আর কাউন হচ্ছে দানা জাতীয় খাবার। তিন নম্বর প্রশ্নটা হচ্ছে কত ভাগ জমিতে উদ্যান ফসলের চাষ হয়? এটা হচ্ছে 30 ভাগ জমিতে উদ্যান ফসলের চাষ হয়। এরপরে নিচের কোনটি সবুজ সার জাতীয় ফসল? সবুজ সার জাতীয় ফসলগুলো হচ্ছে সেই সকল ফসল যেগুলো মাটিতে চাপা দিয়ে, মাটির নিচে দিয়ে সবুজ সার তৈরি করা হয়, সেগুলো হচ্ছে কি সবুজ সার জাতীয় ফসল। সেগুলোর মধ্যে আছে শনপাট হচ্ছে সঠিক উত্তর। মাঠ ফসলের বৈশিষ্ট্য কোনটা? মাঠ ফসলের বৈশিষ্ট্য প্রতিটি গাছের আলাদাভাবে যত্ন নেওয়া হয়, এটা হচ্ছে উদ্যান ফসলের বৈশিষ্ট্য। জমির সমস্ত ফসল ধাপে ধাপে পরিপক্ক এবং সংগ্রহ করতে হয়। মৌসুমের শুরুতে দাম কম থাকে এবং পরবর্তীতে দাম বাড়ে। তুলনামূলকভাবে বেশি যত্নের প্রয়োজন হয়। বেশি যত্নের প্রয়োজন হয় উদ্যান ফসলের। ধাপে ধাপে পরিপক্ক ও সংগ্রহ করতে হয় উদ্যান ফসল। আলাদাভাবে যত্ন নেওয়া হয়, সেটা উদ্যান ফসল। তো সঠিক উত্তর হচ্ছে গ, শুরুতে দাম কম থাকে এবং পরবর্তীতে দাম বৃদ্ধি পায়। পাটকে মাঠ ফসল বলার কারণ কি? পাটকে মাঠ ফসল বলার কারণ, মাঠ ফসলের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে এরা নিচু এবং মাঝারি জমিতে চাষ করতে হয় এবং বিস্তীর্ণ এলাকায় একসাথেই ওরা পরিপক্ক হয় এবং একসাথেই সংগ্রহ করা হয়। তো এখানে অপশনগুলো দিচ্ছে, এক হচ্ছে ফসলের নিবিড় যত্নের প্রয়োজন হয়। সব ফসলের নিবিড় যত্নের প্রয়োজন হয় হচ্ছে উদ্যান ফসলে। ফসলের লাভ ও ব্যয়ের অনুপাত বেশি হয়। সমস্ত ফসল একত্রে পরিপক্ক ও সংগ্রহ করা হয়। এটাই সঠিক উত্তর, কেননা মাঠ ফসল সবগুলোই একত্রেই পরিপক্ক হয় এবং একত্রেই সংগ্রহ করা হয়। পাটকে মাঠ ফসল বলার কারণ হচ্ছে সমস্ত ফসল একত্রে পরিপক্ক ও সংগ্রহ করা হয়। টমেটোকে উদ্যান ফসল বলার কারণ কি? আমরা জানি টমেটো বাড়ির আঙ্গিনায় চাষ করা হয় এবং এটার একটু বেশি যত্নের প্রয়োজন হয়। সেই সাথে টমেটো একসাথে পরিপক্ক হয় না, ধাপে ধাপে এগুলো পরিপক্ক হয়। সমস্ত ফসল একত্রে সংগ্রহ করা হয়। ফসলের নিবিড় যত্নের প্রয়োজন হয়। নিচু ও মাঝারি জমিতে চাষ করা হয়। ফসলের দাম মৌসুমের শুরুতে কম থাকে। তো উত্তর হবে খ, ফসলের নিবিড় যত্নের প্রয়োজন হয়। নিচের কোনটি উদ্যান ফসল? তুলা হচ্ছে মাঠ ফসল। ধান ও মাঠ ফসল। পাট সেটাও মাঠ ফসল। গোল আলু হচ্ছে উদ্যান ফসল। উঠোন বৈঠকে কতজন কৃষক অংশগ্রহণ করে? এটা হচ্ছে 25 থেকে 30 জন কৃষক উঠোন বৈঠকে অংশগ্রহণ করে। কৃষি উপকরণ সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? কৃষি উপকরণ সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বিএডিসি। তার হবে ক, বিএডিসি। উদ্যান ফসলের উদাহরণ প্রথমে আছে আলু, পটল এবং বেগুন। তিনটা উদ্যান ফসলের উদাহরণ পেঁয়াজ, রসুন, আদা। ছোলা, ধান, পাট। এখানে তোমরা চাইলে একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে কি
ধান এবং পাট এগুলো তো আমরা জানি যে কি মাঠ ফসল, ছোলা এটাও মাঠ ফসল। যেহেতু এই অপশনটা হবে না, আর এখানে নিচের কোনটি সঠিকের মধ্যে 1 ও 2, 2 ও 3, 1 ও 3, 1, 2 ও 3, যেহেতু এটা হবে না আমরা চোখ বন্ধ করে দাগা দিতে পারি 1 ও 2। উত্তর হবে খ। আর সেই সাথে আলু, পটল, বেগুন, পেঁয়াজ, রসুন, আদা এগুলো হচ্ছে উদ্যান ফসল। এরপরের প্রশ্ন হচ্ছে নিচের কোন প্রতিষ্ঠান কৃষক সভার আয়োজন করে? এটি হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নিচের কোনটি কৃষি তত্ত্ব ও সেবা প্রাপ্তির প্রধান উৎস? নিচের কোনটি কৃষির তত্ত্ব ও সেবা প্রাপ্তির প্রধান উৎস? সেটি হচ্ছে অভিজ্ঞ কৃষক। স্থানীয় কৃষি তত্ত্বের ভাণ্ডার বলা হয় কাকে? স্থানীয় কৃষি তত্ত্বের ভাণ্ডার বলা হয় সাধারণ কৃষককে, বয়স্ক কৃষককে, অভিজ্ঞ কৃষক, কৃষঞ্জ সভা। সেটা হচ্ছে কি অভিজ্ঞ কৃষক। অভিজ্ঞ কৃষকের কাছেই কৃষি তত্ত্বের ভাণ্ডার বলা হয়। কৃষি তত্ত্বের সমস্ত তত্ত্ব অভিজ্ঞ কৃষকের কাছেই থাকে। উত্তর হবে গ, অভিজ্ঞ কৃষক। বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা লাভ করে? সেটা হচ্ছে 1961 সালে। 16 নম্বরটা হচ্ছে ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন ও উন্নয়ন ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন ও উন্নয়ন সাধনের কাজ করে নিচের কোন প্রতিষ্ঠানটি? জাত উদ্ভাবন এবং উন্নয়ন সাধনের কাজ করে, এটা হচ্ছে BARI, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। তো হবে ক, BARI। BARI এর প্রধান কার্যালয় কোথায়? এটা হচ্ছে গাজীপুর। এটি গাজীপুরে অবস্থিত। এরপরে আসি কৃষি তত্ত্ব সার্ভিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? কৃষি তত্ত্ব সার্ভিসের সদর দপ্তর অবস্থিত জয়দেবপুর, মহাখালী, ধানমন্ডি, খামারবাড়ি। অম্লমান অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা হয়? অম্লমান বা পিএইচ সেটা হচ্ছে কি মাটিতে পানি একটা দ্রাবক, সেটা সব জায়গায় দ্রবীভূত থাকে। যেখানে দ্রবীভূত থাকবে সেখানে পানি সংকেতটা হচ্ছে H2O। এই পানিটা যখন দ্রবীভূত অবস্থায় থাকে তখন এখান থেকে দুটো অংশ সৃষ্টি হয়, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে কি হাইড্রোক্সিল আয়ন। এটা ক্ষারীয় অংশ, এটা হচ্ছে কি অম্লীয় অংশ, এই আয়নটা। তো দ্রবীভূত মাটিতে থাকুক বা যে কোনো পানিতে থাকুক বা যে কোনো ফল বা যেখানে থাকুক না কেন, হাইড্রোজেন আয়নের ঘনত্বের উপর ডিপেন্ড করে পিএইচ নির্ণয় করা হয়। আর পিএইচটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম। পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়। এই পিএইচ এর মানের উপর ডিপেন্ড করে আমরা তিনটা অংশে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে কি এটার যখন 7 আসবে, পিএইচ এর মান যখন 7 আসবে সেটাকে আমরা নিরপেক্ষ বলি। আর 7-এর নিচে হলে সেটাকে অম্লীয়, 7-এর উপরে হলে সেটাকে ক্ষারীয় বলা হয়। তো পানি যেহেতু মাটিতেও দ্রবীভূত থাকতে পারে, সেজন্য মাটিতে হাইড্রোজেন আয়নের ঘনত্বের উপর ভিত্তি করে মাটিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি অম্লীয় মাটি, নিরপেক্ষ মাটি, আর একটা হচ্ছে কি ক্ষারীয় মাটি। তো আমাদের উত্তর হবে 3। অম্লমান অনুসারে মাটিকে 3 ভাগে ভাগ করা হয়। প্রসম বা নিরপেক্ষ মাটির অম্লমান বা পিএইচ এর মান কোনটি? একটু আগেই বলছিলাম নিরপেক্ষ, পিএইচ এর মান হচ্ছে 7। নিচের কোনটি অম্ল পছন্দকারী ফসল? যে সকল ফসল অম্লীয় পরিবেশ
বেশি জন্মাতে পারে সেই সকল ফসলকে অম্ল পছন্দকারী ফসল বলা হয়। তো উদাহরণ আছে নারিকেল, আনারস, তাল, খেজুর। নারিকেল, তাল, খেজুর এগুলো হচ্ছে ক্ষারীয় পরিবেশে জন্মানো ফসল, আর আনারস হচ্ছে অম্লীয় পরিবেশে জন্মানো ফসল। মাটির বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের সহজলভ্যতা কিসের উপর নির্ভর করে? মাটির উর্বরতা, মাটির অম্লত্বের তীব্রতা, মাটির ক্ষারত্বের তীব্রতা, মাটির উৎপাদন ক্ষমতা। মাটির অম্লত্বের তীব্রতা, এটার মানে হচ্ছে পিএইচটা। তো উত্তর হবে মাটির অম্লত্বের তীব্রতার উপর ডিপেন্ড করে পুষ্টি উপাদানের সহজলভ্যতা নির্ভর করে। কৃষি জমিতে চুন ব্যবহার করা হয় কেন? আমরা জানি চুন হচ্ছে একটা ক্ষারীয় উপাদান। চুন হচ্ছে একটা ক্ষারীয় উপাদান। কৃষি জমিতে কেন চুন ব্যবহার করা হয়? কৃষি জমিতে, যে জমিতে চুন ব্যবহার করা হবে সেই জমিতে যদি পিএইচ পরিমাপ করা হয়, তার পিএইচের মান যদি 7-এর নিচে চলে আসে তাহলে বোঝা যাবে যে কি সেটা অম্লীয়। তো সেই অম্লত্ব দূর করার জন্য, অম্লত্ব সংশোধন করার জন্য চুন ব্যবহার করা হয়। তো এখানে অম্লত্ব সংশোধন সঠিক উত্তর। ক্ষারীয় মাটিতে ভালো জন্মে কোন কোনগুলা? একটু আগে বলছিলাম ক্ষারীয় মাটিতে জন্মায় নারিকেল, সুপারি, কফি। চা, কফি, কাঁঠাল, আনারস এগুলো হচ্ছে কি অম্লীয় মাটিতে জন্মাতে পারে। তো সুতরাং উত্তর হবে 1 ও 2। নিচের কোনটি সঠিক? উত্তর হবে 1 ও 2। 25 নম্বর এমসিকিউ, মাটি সংশোধনের কারণ। মাটি সংশোধনের কারণে উর্বরতা বাড়ে, জীবাণু ধ্বংস হয়, ভূমি সংরক্ষণ হয়। সেখানে উত্তর হবে 1 ও 3। কেননা জীবাণু ধ্বংস হলে মাটির উর্বরতা এমনিতেই কমে যাবে, ওখানে কোনো পুষ্টি উপাদান তৈরি হবে না। অণুজীবের কারণে বা জীবাণুর কারণে মাটিতে পুষ্টির চাহিদা পূরণ হয়। তো উত্তর হবে 1 ও 3। গ 1 ও 3। এরপর আসি একটা রবিউল ফসলের আশানুরূপ ফলন না পেয়ে কৃষি কর্মকর্তার পরামর্শে তার জমির মাটি পরীক্ষা করে দেখলেন যে মাটির অম্লমান 4.5। পরবর্তীতে কৃষি কর্মকর্তার পরামর্শে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সুফল পান। প্রথম এখানে 26 নম্বর এমসিকিউটা হচ্ছে রবিউলের জমির মাটি কী ধরনের? যেহেতু মাটির অম্লমান 4.5, তো যেহেতু 7-এর নিচে, সুতরাং এটা হবে কি অ্যাসিডিক বা অম্লীয়। তো উত্তর হবে অম্লীয়। রবিউলের জমির মাটি সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ কি কি? যেহেতু মাটিটা অ্যাসিডিক বা অম্লীয়, তো সেজন্য আমাদের সেটা সংশোধন করার জন্য ক্ষারীয় কিছু দিতে হবে। তো প্রথমে আছে চুন ব্যবহার করা। চুন যেহেতু একটা ক্ষারীয় জিনিস, সেজন্য চুন ব্যবহার করলে অম্লীয়টা চলে যাবে। কাঠের ছাই প্রয়োগ করা। কাঠের ছাইও একটা ক্ষারীয় জিনিস, সেজন্য কাঠের ছাই প্রয়োগ করলে অম্লীয় সংশোধন হবে। আর ট্রাইকোডার্মা ব্যবহার করা। ট্রাইকোডার্মা এটাও ক্ষারীয় জিনিস, যেটা ব্যবহার করলে মাটির অম্লত্ব সংশোধন হবে। তো উত্তর হবে ঘ 1, 2 ও 3। বিজয়ের জমিতে ফসলের কাঙ্ক্ষিত ফলন হয় না। সে তার জমির মাটি পরীক্ষা করে দেখল যে অম্লমান 8। পরবর্তীতে সে কৃষি কর্মকর্তার পরামর্শে উক্ত জমিতে ফসল উৎপাদনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সফল হয়। এখানে অম্লমান বলা হয়েছে 8, যা 7-এর উপরে, অর্থাৎ ক্ষারীয়। উদ্দীপকে উল্লেখিত অম্লমানে কোন উদ্ভিদ ভালো জন্মে? অর্থাৎ ক্ষারীয় পরিবেশে কোন ফসলটা ভালো জন্মে? তো ক্ষারীয় পরিবেশে বা অম্লীয় পরিবেশে জন্মানো ফসলগুলোর মধ্যে আমরা বলছিলাম চা, কফি, কাঁঠাল, কমলা লেবু এগুলা। আর ক্ষারীয় পরিবেশে জন্মানো ফসল বলছিলাম নারিকেল। আমরা একটু আগে উদাহরণগুলো পেয়েছিলাম। তো এখানে কাঁঠাল, লেবু, কফি তিনোটাই হচ্ছে কি অম্লীয় পরিবেশে জন্মানো ফসল। তো উত্তর হবে ঘ নারিকেল।
কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে বিজয়ের করণীয় পদক্ষেপ। কাঠের ছাই প্রয়োগ করা, লবণ দ্রবীভূত করা, জিপসাম প্রয়োগ করা। যেহেতু এটা একটা ক্ষারীয় মাধ্যম, যার অম্লমান 8, যেহেতু এটা একটা ক্ষারীয় মাধ্যম, তো আমাদের প্রশ্ন আসছে কি কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে বিজয়ের করণীয় পদক্ষেপ। তো কাঠের ছাই প্রয়োগ যদি করি তাহলে সেটার ক্ষারীয় পরিবেশটা আরও বৃদ্ধি পাবে। তো লবণ দ্রবীভূত করা, জিপসাম প্রয়োগ করা হবে আমাদের সঠিক উত্তর 2 ও 3। যদি কোনো মাটিতে প্রায় 50% বালি এবং 50% পলি ও কর্দম কণা থাকে তবে তাকে কি মাটি বলা হয়? এটাকে বলা হবে দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে 50% বালি এবং 50% পলি ও কর্দম কণা থাকে। আর বেলে মাটির মধ্যে থাকে 70% বালি কণা। এঁটেল মাটিতে থাকে 35% কর্দম কণা। উত্তর হবে দোআঁশ মাটি। আমাদের ভার্সিটি অ্যাডমিশনের সি ইউনিট এবং বি ইউনিটের কোর্স রয়েছে, তোমরা চাইলে যুক্ত হতে পারো। এরপরে 31 নম্বর এমসিকিউ হচ্ছে কৃষিকাজের জন্য কোন মাটি সবচেয়ে বেশি উপযোগী? কৃষিকাজের জন্য কোন মাটি সবচেয়ে বেশি উপযোগী? এর আগের এমসিকিউতে 30 নম্বর এমসিকিউতে আমরা 3টা মাটির উদাহরণ দিয়েছিলাম। একটা হচ্ছে দোআঁশ মাটি, এঁটেল মাটি, বেলে মাটি। দোআঁশ মাটিতে 50% বালিকণা, 50% কর্দম কণা থাকে এরকম বলছিলাম। আর বেলে মাটিতে থাকে 70% বালিকণা, এঁটেল মাটিতে থাকে 35% কর্দম কণা। তো যেহেতু দোআঁশ মাটিতে 50% করে থাকে, সেজন্য আমাদের সঠিক উত্তর হবে দোআঁশ মাটি। কৃষিকাজের জন্য সবচেয়ে উপযোগী মাটি হচ্ছে দোআঁশ মাটি। বেলে মাটিতে কোন বুনেটের মাটি প্রয়োগ করে বুনেটে রূপান্তর আনা যায়? এটা হচ্ছে এঁটেল মাটি প্রয়োগ করে বুনেটে রূপান্তর আনা যায়। কোন মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে কম? যেহেতু বেলে মাটির বালিকণা হচ্ছে 70% বা 70% বালিকণা থাকে, সেজন্য পানি ধারণ ক্ষমতা বেলে মাটির সবচেয়ে কম। মালচিং করা হয় কচুরিপানা দিয়ে, শুকনো লতা পাতা দিয়ে, পলিথিন দিয়ে। মালচিংটা হচ্ছে গাছের গোড়ার মধ্যে সবুজ লতা পাতা দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দেওয়াকে বলা হয় মালচিং। তো কচুরিপানা, শুকনো লতা পাতা আর পলিথিন, তিনটাই হচ্ছে সঠিক উত্তর 1, 2 ও 3। তুহিনের জমির চারিদিকে উঁচু আইল আছে, কিন্তু ভারী বৃষ্টিপাতের পরও সে লক্ষ্য করলো তার জমিতে কোনো পানি জমেনি। তুহিন ওই জমিতে বুড়ো মৌসুমে ধান চাষ করতে চায়। সে এই বিষয়ে কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলে তাকে মাটির বুনেট রূপান্তরের পরামর্শ দেন। তুহিনের জমির মাটি কোন ধরনের? তুহিনের জমির মাটি কোন ধরনের? যেহেতু ভারী বৃষ্টিপাতের পরেও পানি জমে নাই, সেজন্য এটা হবে বেলে মাটি। বেলে মাটিতে বালির পরিমাণ সবচেয়ে বেশি থাকে, যার কারণে সেখানে পানি জমতে পারে না। এরপরে কৃষি কর্মকর্তার পরামর্শে তুহিন তার জমিতে যে বিশেষ কাজগুলো করলেন তা হলো এঁটেল মাটি প্রয়োগ করলেন, চুন প্রয়োগ করলেন, খামারজাত কম্পোস্ট সার প্রয়োগ করলেন। এখানে চুন প্রয়োগ করলেও যা, না করলেও তা, চুনের কোনো অপশন আসতেছে না, সেজন্য উত্তর হবে 1 ও 3। এঁটেল মাটি প্রয়োগ করলেন, খামারজাত ও কম্পোস্ট সার প্রয়োগ করলেন, উত্তর হবে 1 ও 3। ভূমিক্ষয় রোধ করা যায় কিভাবে? আগাছা দমনের মাধ্যমে, রাসায়নিক সার ব্যবহার করে, ফসল ব্যবস্থাপনা করে, পাহাড়ের ডাল কেটে। কেন? উত্তর হবে গ, ফসলের ব্যবস্থাপনা অবলম্বন করে। নন্দনবাবু কোনো একটি এনজিও থেকে জৈব সারের মাধ্যমে সবজি উৎপাদন প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি জানতে পারেন গাছের গোড়ায় লতা পাতা দিয়ে ঢেকে দিলে ফলন ভালো হয়। নন্দনবাবুর গাছের গোড়া ঢেকে দেওয়ার পদ্ধতিকে কি বলেন? একটু আগেই বলছিলাম, সেটা হচ্ছে কি মালচিং।
এই পদ্ধতি অবলম্বন করার কারণ কি? মাটির ক্ষয় রোধ করার জন্য, আর্দ্রতা সংরক্ষণ করার জন্য, তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য। এখানে হবে 1, 2 ও 3 তিনটাই এই পদ্ধতি অবলম্বন করার কারণ। মাহমুদ আক্তার তার জমিতে সব সময় রাসায়নিক সার ব্যবহার করে থাকে। ইদানিং তার জমির ফসলের উৎপাদন তুলনামূলকভাবে কমে গেছে। উপসহকারী কৃষি কর্মকর্তা তার জমি পরিদর্শন করে তাকে বিশেষ এক ধরনের শস্য চাষ করে সবুজ অবস্থায় মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরামর্শ দেন। সে উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে বেশ উপকৃত হয়। প্রশ্নটা হচ্ছে, মাহমুদ আক্তার নিচের কোন শস্যটি চাষ করে? ভুট্টা, শন পাট, সয়াবিন, চীনাবাদাম। আমরা শন পাট যখন উদ্যান ফসল পড়তেছিলাম তখন বলছিলাম শন পাটটা এভাবে কেটে মাটিতে কী করতে হয়, কেটে মাটি চাপা দিলে সেটা সবুজ সার হিসেবে রূপান্তরিত হয়ে যায়। তো উত্তর হবে শন পাট। উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে মাহমুদ আক্তারের সাফল্যের কারণ হলো উক্ত শস্য মৃত্তিকা বা মাটির উর্বরতা বাড়িয়ে দেয়, অম্লত্ব কমিয়ে দেয়, জৈব পদার্থ বাড়িয়ে দেয়। তোর হবে 1 ও 3, উর্বরতা বাড়িয়ে দেয়, জৈব পদার্থ বাড়িয়ে দেয়। SRI পদ্ধতিতে প্রতি গুছিতে কয়টি চারা রোপণ করা হয়? SRI পদ্ধতিতে প্রতি গুছিতে একটি চারা রোপণ করতে হয়। বাংলাদেশ বীজ বিধি 1990 অনুসারে বীজকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? বীজ বিধি 1990 অনুসারে বীজকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। রোগিং এর প্রধান উদ্দেশ্য কোনটি? রোগিং এর প্রধান উদ্দেশ্য কোনটি? বীজে জাতের বিশুদ্ধতা রক্ষা করা, নিরোগ বীজ পাওয়া, আগাছা বাছাই করা, পোকামাকড় থেকে বীজ সংরক্ষণ করা। বীজ জাতের বিশুদ্ধতা পরীক্ষা করা, বীজে জাতের বিশুদ্ধতা রক্ষা করা। বীজ ফসলে পৃথকীকরণ দূরত্ব বজায় রাখার প্রধান উদ্দেশ্য কি? বীজ ফসলে পৃথকীকরণ দূরত্ব বজায় রাখার প্রধান উদ্দেশ্য কি? রোগবালাই প্রতিরোধের জন্য, অধিক বীজ উৎপাদনের জন্য, জাতের বিশুদ্ধতা রক্ষার জন্য, ফসলের সহজ পরিচর্যার জন্য। জাতের বিশুদ্ধতা রক্ষার জন্য। বীজ শোধনের প্রধান উদ্দেশ্য কোনটি? বীজ শোধনের প্রধান উদ্দেশ্য কোনটি? আমরা কেন বীজ শোধন করব? বিশুদ্ধ বীজ পাওয়ার জন্য, বীজবাহিত রোগ থেকে চারা রক্ষা করার জন্য, গুণগত সম্পন্ন বীজ উৎপাদন করা, জাতের বিশুদ্ধতা রক্ষা করা। বীজবাহিত রোগ থেকে চারা রক্ষা করা। একটা ধান চাষ করা হলে সেখান থেকে যদি আমরা বীজ সংরক্ষণ করি তখন সেখানে বিভিন্ন ধরনের বীজ থাকে, রোগাক্রান্ত বীজও থাকে, সেই সাথে পুষ্টিগুণ সমৃদ্ধ বীজও থাকে। তো আমরা পরবর্তী চাষের জন্য পুষ্টিগুণ সমৃদ্ধ সেই বীজগুলোকেই আমরা সংরক্ষণ করি। তাই বীজবাহিত রোগ থেকে রক্ষার জন্য, চারাকে রক্ষা করার জন্য বীজ শোধনের প্রধান উদ্দেশ্য। উত্তর হবে খ। বীজ ফসলের পৃথকীকরণ দূরত্ব বজায় রাখা যায় কিভাবে? 1. বীজ ক্ষেতের চারিদিকে পাহারা ফসল চাষ করে, বীজ বপনের সময় ফিস করে, আগাছা বারে বারে তুলে ফেলে। উত্তর হবে 1 ও 2। দানা জাতীয় বীজ সংরক্ষণের জন্য বীজের আর্দ্রতা কত? দানা জাতীয় বীজ সংরক্ষণের জন্য বীজের আর্দ্রতা হচ্ছে 10 থেকে 12%। সঠিকভাবে বীজ সংরক্ষণের ক্ষেত্রে উপযুক্ত আর্দ্রতা কত হওয়া উচিত? সেটা হচ্ছে 8 থেকে 12%। শামীম, পেঁয়াজ ও সরিষার বীজ উৎপাদনের জন্য পরামর্শ নেওয়ার লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তার নিকট যান। কৃষি কর্মকর্তা তাকে বীজ শোধন এবং কিছু আন্তঃপরিচর্যার পরামর্শ দেন। সেই মোতাবেক চাষ করে শামীম সফল হন।
বীজ শোধনের শামীম নিচের কোনটি ব্যবহার করবেন? ফুরাডান, ডায়াজিনন, ক্যাফটান, ডাইমেক্রন। তো হবে ক্যাফটান। কৃষি কর্মকর্তার পরামর্শে শামীম যে বিশেষ পরিচর্যা করেন তা হলো কীটনাশক প্রয়োগ করে, পৃথকীকরণ দূরত্ব বজায় রেখে সময় মতো রুবিং করে। উত্তর হবে 2 ও 3, পৃথকীকরণ দূরত্ব বজায় রেখে সময় মতো রোগিং করে। খ, শিম জাতীয় শস্য চাষ করলে কোনটি সংযোজন হয়? শিম জাতীয় শস্য চাষ করলে জমিতে নাইট্রোজেন সংযোজিত হয়। ব্যাকটেরিয়া অণুজীব সার কোনটি? অ্যাজোলা, মাইকোরাইজা, রাইজোবিয়াম, ট্রাইকোডার্মা। ব্যাকটেরিয়া অণুজীব সার হচ্ছে রাইজোবিয়াম। কোনটি ব্যাকটেরিয়া? একটু আগে পড়ছিলাম রাইজোবিয়াম। রাইজোবিয়াম হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। অ্যাজোলা কোন ফসলের জন্য উপযোগী? মসুর, তুলা, ধান, আখ। এটা হচ্ছে ধান চাষের জন্য অ্যাজোলা উপযোগী। কোন অণুজীব সার জৈব বালাইনাশক হিসেবে মাটি শোধন করে? অ্যাজোলা, মাইকোরাইজা, রাইজোবিয়াম, ট্রাইকোডার্মা। কোন অণুজীব সার জৈব বালাইনাশক হিসেবে মাটি শোধন করে? ট্রাইকোডার্মা সঠিক উত্তর। ঘ, ডক্টরস ফাঙ্গাস বলা হয় নিচের কোনটি? ডক্টরস ফাঙ্গাস বলা হয় ট্রাইকোডার্মাকে। নিচের কোনটি ট্রাইকোডার্মা? মৃতজীবী ছত্রাক, মৃতজীবী শৈবাল, অমৃতজীবী ছত্রাক, অমৃতজীবী। এখানে মৃতজীবী, পরজীবী 2 ধরনের পাওয়া যায়, পোকামাকড় বা এরকম অণুজীব পাওয়া যায়। মৃতজীবী হচ্ছে সেই সকল অণুজীব যেগুলো যে পরিবেশে বসবাস করবে, সেই পরিবেশে বসবাস করার কারণে নিজেরও উপকার হবে, ওই পরিবেশটারও উপকার হবে, সেগুলোকে বলা হয় মৃতজীবী অণুজীব। আর যে সকল অণুজীব যে পরিবেশে বসবাস করবে শুধু নিজেরই উপকার হবে, বরং আরেকজনের বা যে পরিবেশে বসবাস করবে তার ক্ষতি হবে, সেগুলো হচ্ছে কি পরজীবী। যেমন আমাদের শরীরে যে কৃমিগুলো বসবাস করে সেগুলো হচ্ছে কি পরজীবী, যেগুলো আমাদের উপর নির্ভর করে বেঁচে থাকে, বরং আমাদেরকেই ক্ষতি করে। এখানে ট্রাইকোডার্মা হচ্ছে কি মৃতজীবী ছত্রাক। উত্তর ক, মৃতজীবী ছত্রাক। অণুজীব সার মাটির অণুজীবের কার্যাবলী বাড়ায়, ক্ষতিকর জীবাণু ধ্বংস করে, স্বাস্থ্য উন্নত করে। অণুজীব সার মাটির কি করে? অণুজীবের কার্যাবলী বাড়ায়, ক্ষতিকর জীবাণু ধ্বংস করে, স্বাস্থ্য উন্নত করে। অণুজীব সেগুলো পুষ্টি উৎপাদনের জন্য, মাটির উর্বরতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু অণুজীব একটা মৃতজীবী, অনেকগুলো অণুজীব আছে যে মৃতজীবী, যেগুলো মৃতজীবী সেগুলো নিজেরও উপকার হয়। প্রত্যেকটা জীব চায় যে কি নিজের বংশ পৃথিবীতে থাকুক, বা প্রত্যেকটা জীব চায় নিজের প্রতিরূপ পৃথিবীতে থাকুক। তো সেজন্য নিজের উপকার হবে যে অণুজীবের কার্যাবলী বাড়িয়ে দেয়, বা সে নিজের কার্যাবলী বাড়িয়ে দেয়, ক্ষতিকর জীবাণু ধ্বংস করে, স্বাস্থ্য উন্নত করে। উত্তর হবে ঘ, 1, 2 ও 3। 60 নম্বর এমসিকিউ। তারেক মিয়া ধান চাষি, সে তার ধানের জমির খুদিফানাগুলো ধানের জমিতে মাটির সাথে মিশিয়ে দেয়, এতে করে ধানের উৎপাদন বৃদ্ধি পায় এবং উৎপাদন খরচ কম হয়। তারেক মিয়ার জমিতে কোনো অণুজীব সার যুক্ত হয়েছে? এটা হচ্ছে কি অ্যাজোলা। তারেক মিয়ার জমিতে অণুজীব সার যুক্ত হওয়ার কারণে কোন সার প্রয়োগের প্রয়োজন নেই? যেহেতু অ্যাজোলা যুক্ত হয়েছে সেজন্য তার ইউরিয়া সারের প্রয়োজন নেই। এরপরে পাট চাষির রফিক পানির অভাবে পাট ফসাতে না পেরে
খুবই চিন্তিত। এমত অবস্থায় উপজেলা কৃষি কর্মকর্তার নিকট গেলেই তিনি স্বল্প পানিতে পাট ফসানোর এক বিশেষ পদ্ধতির কথা বলেন। প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের কৃষি কর্মকর্তার পরামর্শকৃত বিশেষ পদ্ধতিটির নাম কি? জিনিং, রোগিং, ব্লাঞ্চিং, রিবন রুটিং। সেটা হচ্ছে সেই পদ্ধতিটার নাম যেটা অল্প পানিতে পাট ফসানো হয়, সেটা হচ্ছে রিবন রুটিং। উদ্দীপকের পাট ফসানোর পদ্ধতিতে আঁশের মান ভালো হয়, পাটকড়ি খুব শক্ত থাকে, ফসানোর জন্য জায়গা ও পানির বেশি লাগে। যেহেতু ফসানোর জন্য জায়গা এবং পানি খুবই কম লাগে, সেজন্য উত্তর হবে 1 ও 2। সঠিক উত্তর খ 1 ও 2। এরপরে রেশম চাষকে কি বলা হয়? রেশম চাষকে কি বলে? এপিকালচার, সেরিকালচার, হার্টিকালচার, ফিশিকালচার। এটা হচ্ছে সেরিকালচার। রেশম পোকার প্রধান খাদ্য কোন গাছের পাতা? রেশম পোকার প্রধান খাদ্য তুঁত গাছের পাতা। সারা বছর শ্বাসযোগ্য মাশরুম কোনটি? মিল্কি, শিতাকে, স্ট্র, ওয়েস্টার। মাশরুম মানে হচ্ছে এক প্রকার ছত্রাক, যে আমরা গ্রামের মধ্যে ব্যাঙের ছাতা বলে থাকি, সেগুলো হচ্ছে কি মাশরুম। তবে বিভিন্ন প্রকারের মাশরুম আছে। মাশরুমের মধ্যে যেগুলো আমাদের গ্রামের মধ্যে সূর্যের আলোতে জন্মায় সেই ধরনের মাশরুম আমরা খেতে পারি না। ওখানে এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে যেগুলো আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এক বিশেষ পদ্ধতিতে চাষ করার মাধ্যমে মাশরুম ওই ধরনের যেগুলো সূর্যের আলোতে জন্মাতে পারে না, বিশেষ যত্নের মাধ্যমে জন্মাতে হয় বা চাষ করতে হয়, সেই সকল মাশরুম আমরা খেতে পারি। সারা বছর শ্বাসযোগ্য মাশরুম নিচের কোনটি? ওয়েস্টার হচ্ছে সারা বছর শ্বাস করা যায়। মৌ চাষকে কি বলা হয়? এপিকালচার বলা হয়। মৌ চাষকে এপিকালচার বলা হয়। একটি মৌ কলোনিতে কয়টি রানী মৌমাছি থাকে? একটি মৌ কলোনিতে একটি রানী মৌমাছি থাকে। রয়্যাল জেলি কি? রানী মৌমাছির তৈরি মধু, রানী মৌমাছির খাদ্য, শ্রমিক মৌমাছির খাদ্য, পুরুষ মৌমাছির খাদ্য। এটা হচ্ছে রানী মৌমাছির খাদ্য। বাংলাদেশে মধু সংগ্রহের মৌসুম কোনটি? অক্টোবর থেকে মে মাস পর্যন্ত হচ্ছে কি মধু সংগ্রহের মৌসুম। কৃত্রিম প্রজননের প্রধান উদ্দেশ্য কি? কৃত্রিম প্রজননের প্রধান উদ্দেশ্য কি? মাংস উৎপাদন, আর্থিক উন্নয়ন, দুধ উৎপাদন, জাত উন্নয়ন। কৃত্রিম প্রজননের প্রধান উদ্দেশ্য অবশ্যই সেটা জাত উন্নয়ন। এমন কতগুলো উদ্ভিদ আছে যেগুলো আমাদের পরিবেশে জন্মাতে পারে না, আবার এমন কতগুলো উদ্ভিদ আছে যেগুলো আমাদের পরিবেশে জন্মায় কিন্তু সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যে বা শীতপ্রধান অঞ্চলে জন্মাতে পারে না। আবার ওখানে যে সকল উদ্ভিদ জন্মাতে পারে সেগুলো আবার এখানে জন্মাতে পারে না। আবার এখানে এমন কতগুলো উদ্ভিদ আছে যেগুলোর জাত তেমন ভালো নয় বা রোগাক্রান্ত থাকে। সেই সকল উদ্ভিদকে উন্নত জাতের করতে, এক পরিবেশ থেকে অন্য পরিবেশে রূপান্তর করতে টিস্যু কালচার প্রযুক্তি নামক একটা প্রযুক্তি উদ্ভাবন হয়েছে, যেটার মাধ্যমে জাতের উন্নয়ন করা সম্ভব হয়। উত্তর হবে ঘ, জাত উন্নয়ন। দানা জাতীয় ফসল কোন পরিবারভুক্ত? দানা জাতীয় ফসল কোন পরিবারভুক্ত? এটা হচ্ছে গ্রামিনী বা ফোয়াসি পরিবারের অন্তর্ভুক্ত। ধান চাষে ইউরিয়া 3 কিস্তিতে প্রয়োগ করা হয় কেন? ব্যয় কমানোর জন্য, রোগ নিয়ন্ত্রণের জন্য, আগাছা নিয়ন্ত্রণের জন্য, ইউরিয়া অপচয় কমানোর জন্য। উত্তর হবে ঘ, ইউরিয়া অপচয় কমানোর জন্য। ভাইরাস সংক্রমণে ধানের কোন রোগ হয়? এটা টুংরো রোগ। টুংরো রোগ একটি ভাইরাসজনিত রোগ।
ধানের ব্লাস্ট রোগের কারণ কোনটি? ছত্রাক। ব্লাস্ট রোগের জন্য দায়ী এক ধরনের ছত্রাক। মানিক একজন ধান চাষী। সম্প্রতি সে লক্ষ্য করে যে তার ধান গাছের বাড়তি কমে গেছে এবং কুশির সংখ্যাও কম। কচি পাতার লম্বালম্বি শিরা বরাবর হালকা সবুজ ও হালকা হলদে রেখা দেখা যায়। মানিকের ধান গাছ কোন রোগে আক্রান্ত হয়েছে? ব্লাস্ট, টুংরু, উফরা, পাতা জলসানো। এটা হচ্ছে টুংরু রোগেরই লক্ষণ। উক্ত রোগ প্রতিকারে মানিকের গৃহীত পদক্ষেপগুলো কী কী হতে পারে? আলুর পাত ব্যবহার করা, আক্রান্ত গাছ তুলে ফেলা, অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা। উত্তর হবে 1, 2 ও 3, তিনটাই সঠিক। আলুর পাত ব্যবহার করে এটা প্রতিকার করা যায়, আক্রান্ত গাছ তুলে ফেলে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করে। আখের সবচেয়ে মারাত্মক রোগ কোনটি? লাল পচা রোগ, পাতায় লাল ডোরার দাগ রোগ, লাল দাগ রোগ, স্মার্ট রোগ। এটা হচ্ছে লাল পচা রোগ। আখের সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে লাল পচা রোগ। কোনটি আখের ক্ষতিকারক পোকা? আখের ক্ষতিকারক পোকা হচ্ছে কি ওই পোকা। আখের লাল পচা রোগের কারণ নিচের কোনটি? ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, মাইকোপ্লাজমা। তার হবে খ, ছত্রাক। লাল পচা রোগের জন্য দায়ী হচ্ছে এক ধরনের ছত্রাক। সাদেক মিয়া একজন উচ্চমানের আখ চাষী। তিনি এবছর মুড়ি আখ চাষ করে লাভবান হলেন। সাদেক মিয়া তার জমিতে আখের কোন জাতটি চাষ করেন? ঈশ্বরদী 24, ঈশ্বরদী 16, ঈশ্বরদী 22, ঈশ্বরদী 25। এটা হচ্ছে ঈশ্বরদী 16। সাদেক মিয়া মুড়ি আখ চাষের কারণ কি? উৎপাদন খরচ কম, সময় কম, লাভ বেশি। উত্তর হবে 1, 2 ও 3। তেল জাতীয় ফসলের গুরুত্ব হচ্ছে, তেল জাতীয় ফসল কোনগুলো বলছিলাম? যে সকল ফসলের বীজ থেকে তেল তৈরি করা হয় সেগুলো হচ্ছে তেল জাতীয় ফসল। তো এগুলো কেন গুরুত্বপূর্ণ? এই তেল জাতীয় ফসল থেকে, তেল থেকে সাবান তৈরি করা যায়, মোম তৈরি করা যায়, মাখন তৈরি করা যায়। খ নম্বর হচ্ছে শর্করার প্রধান উৎস শিকড়ে গুটি তৈরি হয়, উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ সহজ। কেন? উত্তর হবে খ, সাবান, মোম, মাখন ইত্যাদি তৈরি করা যায় তেল জাতীয় ফসল হতে। জিনিং করা হয় কোন ফসলে? তুলা, পাট, আখ, আদা। জিনিং করা হয় তুলা ফসলে। আঁশ জাতীয় ফসলের বৈশিষ্ট্য কোনটি? আঁশ খুব শক্ত, অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করা হয়, রেটুন চাষ করা হয়, শিকড়ে গুটি তৈরি হয়। আঁশ খুব শক্ত। বস্ত্রখাতে তুলা থেকে আঁশ আসে শতকরা কত ভাগ? বস্ত্রখাতে তুলা থেকে আঁশ আসে শতকরা কত ভাগ? এটা হবে 70 থেকে 75 ভাগ বস্ত্রখাতে তুলা থেকে আঁশ আসে। তুলার জিওটি যদি 40% হলে আঁশ কি পরিমাণ? আঁশ হবে, তুলার জিওটি যদি 40% হয় তাহলে আঁশ হবে 40 কেজি। সোহাগ একজন অভিজ্ঞ পাট চাষী। এবছর পাট চাষ করে সে বিপাকে পড়েছে। চিন্তিত হয়ে সেই কৃষি কর্মকর্তার কাছে গেলে তিনি মাঠ পরিদর্শন করে দেখেন যে তার পাট গাছের গোড়া থেকে উপরের দিকে লালচে রং ধারণ করেছে। সোহাগের পাট গাছে কি রোগে আক্রান্ত হয়েছে? কালো পট্টি রোগ, ডলে পড়া রোগ, গোড়া পচা রোগ, শুকনো ক্ষত রোগ। গোড়া পচা
রোগ। এরপরে 89 নম্বর এমসিকিউ, পেয়ারা গাছের বংশবিস্তারের প্রধান মাধ্যম কোনটি? পেয়ারা গাছের বংশবিস্তারের প্রধান মাধ্যম কোনটি? গুটি কলম, কুড়ি সংযোজন, জুট কলম, কাটিং। এটা হবে ক, গুটি কলম। কাঞ্চননগর, মুকুন্দপুরী, সর্পকাঠি ইত্যাদি কোন ফসলের জাত? এটা হচ্ছে পেয়ারার জাত। কাঞ্চননগর, মুকুন্দপুরী, সর্পকাঠি ইত্যাদি পেয়ারা গাছের ফসল। কোন মাটিতে কমলা ভালো হয়? ক্ষারীয়, লোনা, অম্লীয়, নিরপেক্ষ। শুরুর দিকে বলেছিলাম ওই যে যখন পিএইচের মান আমরা বের করছিলাম বা পিএইচের অংশটা যখন আমরা পড়ছিলাম তখন কিছু উদাহরণ দিয়েছিলাম কোন উদ্ভিদগুলো, যে নারিকেল, এগুলো খেজুর, এগুলো হচ্ছে ক্ষারীয় মাধ্যমে ভালো ফলতে পারে বা চাষ হয়। আর অম্লীয় মাধ্যমে হয় কোনগুলা? কমলা লেবু, কাঁঠাল, চা, কফি, এগুলো হচ্ছে অম্লীয় মাধ্যমে। তো যেহেতু এখানে লেবু কমলা বলা হয়েছে, সেটা হবে কি? অম্লীয় পরিবেশী। কোনটি কমলার জাত? সর্পকাঠি, মুকুন্দপুরী, নাগপুরী, কাঞ্চননগর। উত্তর হবে গ, নাগপুরী। নিচের কোনটি পেঁয়াজের জাত? মুকুন্দপুরী, তাহেরপুরী, নাগপুরী, দিশারি। উত্তর হবে তাহেরপুরী। সরি, এখানে একটা ভুল উঠছে, উত্তর হবে তাহেরপুরী। আমরা তো নাগপুরি একটু আগে পড়ছিলাম কমলার জাতের মধ্যে, তো পেঁয়াজের জাত হচ্ছে তাহেরপুরী। কোনটি মশলা জাতীয় ফসল? পেঁয়াজ, আলু, শসা, ফুলকপি। পেঁয়াজই মশলা জাতীয় ফসল, আমরা সকলেই জানি। শাকসবজি পচনের প্রধান কারণ কোনটি? তাপমাত্রা, আর্দ্রতা, ক্ষত, শোষণ। এই শাকসবজি বা যে কোনো ফ্রুটস পচনের জন্য প্রধান দায়ী হচ্ছে অণুজীব বা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো সাধারণত অতিরিক্ত তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রায় বাঁচতে পারে না। নিম্ন তাপমাত্রায় মানে আমরা যখন কোনো শাকসবজি বা কোনো কিছু যখন ফ্রিজে রেখে দিই তখন সেটা সতেজ থাকে বা ফসে যায় না। তার কারণটা হচ্ছে কি, ফ্রিজের কন্ডিশনটা, তাপমাত্রাটা অনেক নিম্ন থাকে, 0 ডিগ্রির চেয়ে নিচে থাকে, যার কারণে ওখানে অণুজীব বাঁচতে পারে না, যার কারণে শাকসবজি সতেজ থাকে। আর রাত্রিবেলায় আমরা খাবারের তরকারিগুলো যখন গরম দিয়ে রাখি তখন সকাল পর্যন্ত আমাদের এগুলো নষ্ট হয় না, কারণ আমরা তাপমাত্রার কারণে ওখানে যে ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে যায়, যার কারণে থাকে, ভালো থাকে। তো পচনের প্রধান কারণ কোনটি? সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা যদি আমরা নিম্ন তাপমাত্রা রাখতে পারি তাহলে শাকসবজি ফসবে না, সেজন্য কারণটা হচ্ছে তাপমাত্রা। তাজা ফল ও সবজিতে কত শতাংশ পানি থাকে? তাজা ফল ও সবজিতে কত শতাংশ পানি থাকে? এটা হচ্ছে 70 থেকে 80%। ফল ও শাকসবজি সংরক্ষণের প্রধান কারণ কি? প্রধান কারণ পচন থেকে রক্ষা করা, সারা দেশের চাহিদা পূরণ, ন্যায্য বাজার মূল্য পাওয়া, সারা বছর চাহিদা পূরণ। পচন থেকে রক্ষা করা, সংরক্ষণের প্রধান কারণ হচ্ছে কি পচন থেকে রক্ষা করা। আমরা জানি শাকসবজি বেশি দিন সতেজ থাকে না, তো সেজন্য আমাদের এগুলো সংরক্ষণের প্রধান কারণ হচ্ছে পচন থেকে রক্ষা করা। সবজি পচনের কারণ: পোকামাকড়ের সংক্রমণ, বাছাইয়ের ত্রুটি, ত্বকের আবরণ, পরিবেশের প্রতিকূল অবস্থা। এটা হচ্ছে পরিবেশের প্রতিকূল অবস্থা। ফল পাকার সময় কোন গ্যাস বেশি নির্গত হয়? নাইট্রোজেন, অক্সিজেন, ইথিলিন, মিথেন। এটা হচ্ছে ইথিলিন। ইথিলিন গ্যাস বেশি নির্গত হয়। শাকসবজি শোধন করা হয় কোনটি দ্বারা? শাকসবজি কোনটি দ্বারা শোধন করা হয়? কার্বন ডাইঅক্সাইড, NH2 দ্বারা, SO2 দ্বারা, NH দ্বারা। শাকসবজি শোধন করা হয় সালফার ডাইঅক্সাইড, SO2 দ্বারা।
খাদ্য প্রক্রিয়াজাত করতে সিরকা কেন ব্যবহার হয়? খাদ্যের স্বাদ বৃদ্ধি, খাদ্য রসালো, জীবাণুমুক্ত, খাদ্য সংরক্ষণ। এটা হবে জীবাণুমুক্ত করার জন্য। আচারের মধ্যে আমরা সিরকা ব্যবহার করি, ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো এই সিরকাগুলো ব্যবহার করি। তার কারণটা হচ্ছে জীবাণুমুক্ত হবে, অণুজীব বা ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাবে, যার কারণে দীর্ঘদিন আচারগুলো সংরক্ষণ থাকে। ডিহাইড্রেশন করে কোন ফসল সংরক্ষণ করা হয়? কমলা, কলা, আপেল, আঙ্গুর। ডিহাইড্রেশন মানে হচ্ছে কি পানি অপসারণ করা। ডিহাইড্রেশন মানে পানি অপসারণ করা। কোনো একটা পরিবেশ থেকে অথবা কোনো একটা ফ্রুটস বা যে কোনো ইয়া থেকে যদি আমরা পানি অপসারণ করে নিই, যে কোনো উপায়ে যদি আমরা পানি শোষণ করে নিই, সেটাকে বলা হয় ডিহাইড্রেশন। তো এখানে উদাহরণগুলোর মধ্যে কমলা, কলা, আপেল, আঙ্গুর। আঙ্গুর থেকেই পানি শুষে নিয়ে কিশমিশ তৈরি করা হয়। তো উত্তর হবে আঙ্গুর। কোন অবস্থায় ফল মোম আবৃতকরণ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়? টাটকা অবস্থায়, শুকনো অবস্থায়, প্রক্রিয়াজাত, চিনি মাখানোকে। টাটকা অবস্থায় ফলকে মোম আবৃতকরণ করা হয়। কিউরিং করা হয় কোন ফসলে? আলু, ধান, ভুট্টা, ডাল। কিউরিং করা হয় আলুতে। তার হবে ক, আলু। রশিদ সাহেব কয়েক বিঘা জমিতে আলু চাষ করেছেন। আলুর ফলনও ভালো হয়েছে, কিন্তু মৌসুমের শুরুতেই বাজারে দাম কম থাকায় দীর্ঘকালীন সংরক্ষণের সিদ্ধান্ত নিলেন। তাতে তিনি লাভবান হলেন। রশিদ সাহেব তার উৎপাদিত ফসল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি ব্যবহার করলেন? হিমাগার পদ্ধতি, ঠান্ডা প্রকোষ্ঠ পদ্ধতি, ফ্রিজিং পদ্ধতি, পলিথিন আবরণ পদ্ধতি। এটা হবে হিমাগার পদ্ধতি। উদ্দীপকের রশিদ সাহেবের সিদ্ধান্তের কারণে উৎপাদিত ফসল পচন থেকে রক্ষা পাবে, সারা বছর ধরে বাজারে চাহিদা পূরণ হবে, ন্যায্য মূল্য পাওয়া যাবে। হবে তিনটাই সঠিক, 1, 2 ও 3। এরপরে জেলি তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার হয়? টার্টারিক অ্যাসিড, অ্যাসকারবিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড আসে টমেটো থেকে, অ্যাসকারবিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড আছে লেবু থেকে, বেনজোইক অ্যাসিড এখানে কোনটা হবে? জেলি তৈরিতে এটা হবে সাইট্রিক অ্যাসিড। ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে ব্যবহৃত হয় নিচের কোনটি? এটা হচ্ছে আলু। ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে ব্যবহার হয় আলু। প্রচুর পরিমাণে শাকসবজি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, চর্মরোগ থেকে রক্ষা হয়, বহুমূত্র বা ডায়াবেটিস রোগ প্রতিরোধ করা যায়। উত্তর হবে 1, 2 ও 3। প্রচুর পরিমাণে শাকসবজি খেলে আমরা কোষ্ঠকাঠিন্য থেকেও রক্ষা পাবো, চর্মরোগ থেকেও রক্ষা পাবো, ডায়াবেটিস বা বহুমূত্র থেকেও রক্ষা পাবো। আলু ফ্রাই তৈরিতে দরকার 2.5 থেকে 3 ইঞ্চি লম্বা কাটা আলু, 22% লবণ মিশ্রিত পানি, গরম সয়াবিন তেল। এখানে উত্তর হবে 1 ও 3। 2.5 থেকে 3 ইঞ্চি লম্বা কাটা আলু, গরম সয়াবিন তেল। উত্তর হবে গ, 1 ও 3।